আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। বন্যায় ৩১ মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৫৮ লাখ মানুষ। এরপর জানিয়ে দেব দেশের সার্বিক সংস্কারে ইউএনডিপি সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। আরো জানিয়ে দেব বন্যায় মৃত্যু আরো বেড়েছে। এদিকে হারুনের দালানের খনি। জানিয়ে দিব বিদ্যুৎ জ্বালানি যেখানেই হাত দেই সেখানেই দুর্নীতি, বলছে জ্বালানি উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না, বলছে আইন উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরেকটি বিশেষ অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা নিউজে। বন্যায় ৩১ মৃত্যু, ক্ষতিগ্রস্ত ৫৮ লাখ মানুষ। দেশের চলমান বন্যায় ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৮,২২,৭৩৪ জন। আজ বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত সচিব এসব কথা বলেন। অতিরিক্ত সচিব জানান, দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে কুমিল্লায় ১২ জন, ফেনীতে ২, চট্টগ্রামে ৫, খাগড়াছড়িতে ১, নোয়াখালীতে ৬, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ ও কক্সবাজারে ৩ জন মারা গেছেন। মৌলভীবাজারের ২ ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছেন। তিনি জানান, আক্রান্ত ১১ জেলার ৭৩ উপজেলায়, ক্ষতিগ্রস্ত ইউনিয়ন পরিষেবা ৫২৮টি, ১১টি জেলায় মোট ১২,২৭,৫৫৪টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৫৮,২২,৭৩৪ জন। পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট ৪,০০৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোয় মোট ৫,৪০,৫১০ ব্যক্তি ও ৩৯,৫৩১ গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। আলী রেজা জানান, ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দিতে মোট ৬১৯টি মেডিকেল টিম সেবা দিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্তদের জন্য নগদ বরাদ্দ ১ কোটি বাড়িয়ে ৪,৫২,০০,০০০ টাকা করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় সরকারি বেসরকারি সহ সব পর্যায় থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সংগৃহীত মোট ৮৮,৫০০ প্যাকেট শুকনা খাবার, কাপড় ও পানি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে বন্যা কবলিত এলাকায় পাঠানো হয়েছে। ডিডিএম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে। দেশের সার্বিক সংস্কারে ইউএনডিপির সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। দেশের বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশন, কর প্রশাসন এবং ভূমি নিবন্ধন সহ সার্বিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার করতে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির সমর্থন ও সহায়তা চেয়েছেন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লেলার। এই সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর সমর্থন চান। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য এবং ছাত্র নেতৃত্বাধীন বিপ্লবের ফল যাতে সত্যিকার অর্থে জনগণ উপভোগ করতে পারে তা নিশ্চিত করার জন্য দেশের প্রধান প্রতিষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে অবিলম্বে সুদূর প্রসারী ডিজিটালাইজেশন প্রচেষ্টা প্রয়োজন, যাতে ট্যাক্স এবং ভূমি প্রশাসনের সবকিছুতেই সহজ সমাধান মেলে, যাতে একজন নাগরিক খুব সহজেই কর দিতে পারেন এবং কোনো ঝামেলা ছাড়াই তাদের জমি ও সম্পত্তি বিক্রয় নিবন্ধন করতে পারেন। ট্যাক্স রিটার্ন দাখিল করতে আর কাউকে ট্যাক্স অফিসে যেতে হবে না জানিয়ে প্রধান উপদেষ্টা এ সময় প্রশ্ন তুলে বলেন, আমাদের ট্যাক্স অফিসে যেতে হবে কেন? সংস্কার প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, একটি আধুনিক পুলিশ বাহিনী গড়ে তুলতে এবং দেশে আইনের শাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন। এ সময় তিনি সরকারের বিচার বিভাগ ও নির্বাচন কমিশন সংস্কারের জন্য ইউএনডিপির সহায়তাও চান। অধ্যাপক ইউনূস বলেন, তার সরকার দেশে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ছাত্র জনতা বিপ্লবের কথা উল্লেখ করে তিনি বলেন, সবকিছুকে চ্যালেঞ্জ করার জন্য এটি একটি ভালো উপলক্ষ। এটা একটা সুযোগ। আমাদের খুঁজে বের করতে হবে কিভাবে সিস্টেমগুলোকে পুনর্গঠন করা যায়। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি লীলার এ সময় বিস্তৃত সংস্কারের জন্য জাতিসংঘের সংস্থাটির পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশে ইউএনডিপির দীর্ঘ সহযোগিতা রয়েছে, তবে আমলাতান্ত্রিক প্রক্রিয়ার কারণে সংস্থাটির
তহবিল দান প্রক্রিয়া অনেকটাই ধীর হয়ে গেছে। বৈঠকে উপস্থিত ইউএনডিপি কর্মকর্তারা বলেছেন, সংস্থাটি বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ প্রচেষ্টা, সবুজায়ন, ব্যবসা সহজীকরণে সহায়তা এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে প্রস্তুত। বন্যায় মৃত্যু আরো বেড়েছে। দেশের 11টি জেলায় বন্যায় মৃত্যুর সংখ্যা আরো বেড়েছে। আজ বুধবার বেলা 1টা পর্যন্ত এখনো পর্যন্ত 31 জন মারা যাওয়ার তথ্য পাওয়ার কথা জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বন্যায় গতকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 27। আজ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন পর্যন্ত 11টি জেলার 73টি উপজেলায় বন্যায় প্লাবিত। জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট। এর মধ্যে কুমিল্লায় 12, চট্টগ্রামে 5, নোয়াখালীতে 6, কক্সবাজারে 3, ফেনীতে 2, খাগড়াছড়িতে 1, ব্রাহ্মণবাড়িয়ায় 1 ও লক্ষ্মীপুরে 1 জন মারা গেছেন। এছাড়া মৌলভীবাজারে 2 জন নিখোঁজ আছেন। সর্বশেষ প্রাপ্ত হালনাগাদ তথ্য অনুযায়ী এখনো 12,27,554টি পরিবার পানিবন্দী হয়ে আছে, যা আগের দিন ছিল 12,07,429টি পরিবার। এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 58,22,734, যা গতকাল মঙ্গলবার পর্যন্ত ছিল 56,19,375। এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে 4,003টি। এগুলোতে 5,40,510 জনকে আশ্রয় দেওয়া হয়েছে। এছাড়া 39,531টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। হারুনের দালানের খনি। ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ সম্পদের দিক থেকে পুলিশের সাবেক মহাপরিদর্শক, সাবেক আইজিপি বেনজির আহমেদকেও ছাড়িয়ে গেছেন। বুধবার দেশ রূপান্তরের প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। জানা যায়, ঢাকার উত্তরা, গাজীপুর, আশুলিয়া ও কক্সবাজারের টেকনাফে অঢেল সম্পত্তির মালিক তিনি। বেশ কয়েকটি বাড়ি, প্লট, হোটেল ও রিসোর্টের মালিক তিনি। আশুলিয়ার নন্দন পার্কেও তার শেয়ার আছে। শুধু দেশে না, বিদেশেও তার বাড়ি আছে। দুর্নীতি দমন কমিশন তার সম্পদের অনুসন্ধান শুরু করেছে। নিষেধাজ্ঞা দিয়েছে ব্যাংকের হিসাব শাখায়। গত 5ই আগস্টের পর থেকে হারুনের খোঁজ মিলছে না। তার বিরুদ্ধে ঢাকায় বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের সুপারিশে তার স্ত্রীর নামে থাকা 1,532 কোটি টাকা আটকে গেছে। সেই সঙ্গে মঙ্গলবার হারুন ও তার স্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। বিদ্যুৎ জ্বালানির যেখানেই হাত দেয় সেখানেই দুর্নীতি, বলছে জ্বালানি উপদেষ্টা। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, তেল দেওয়ার সংস্কৃতি থেকে সরকারি কর্মকর্তাদের বেরিয়ে আসতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে যেখানেই হাত দেওয়া হচ্ছে সেখানেই দুর্নীতি। পেট্রোবাংলার অধীনে যেসব কোম্পানি আছে অচিরেই সেগুলোর সচিব ও চেয়ারম্যান বদলে দেওয়া হবে। বুধবার পেট্রোবাংলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও অধিদপ্তরের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। পেট্রোবাংলা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত উল্লেখ করে তিনি আরো বলেন, দুর্নীতিবাজ সচিব কিংবা উচ্চপদস্থ কেউ কাজে যতই দক্ষ হন না কেন, প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের ছাত্রদের সুযোগ দেওয়া হবে। এ সময় সংস্থা প্রধানদের সম্পদের হিসাবও চান তিনি। বলেন, সংস্থা প্রধানদের সম্পদের হিসাব চাইব, আমরাও আমাদের সম্পদের হিসাব দেব। সব সুলভ মূল্যে গ্যাস সরবরাহ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মতো গ্রাহক সেবা দেখে বিবেচনা করা হবে কতটা সফল বা উন্নতি হচ্ছে এই খাতে। চেনা মুখ দেখে আর আমরা প্রকল্প নেব না। এক্ষেত্রে উন্মুক্ত প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না, বলছে আইন উপদেষ্টা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে একথা বলেন আসিফ নজরুল। সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে তখন আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে প্রতিবাদ করা হয়েছে। তিনি বলেন, কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি নই, যদি না কোনো জঙ্গিবাদী কিংবা রাষ্ট্রবিরোধী তৎপরতায় তারা লিপ্ত থাকে। সত্যিকার অর্থে যদি কোনো রাজনৈতিক দল জঙ্গিবাদী কিংবা রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকে তাহলে প্রচন্ড সততার সঙ্গে তদন্ত করে এমন কিছু করা যেতে পারে। উপদেষ্টা বলেন, আমাদের সংবিধান অনুসারে সংগঠন করার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে তাদের অবদান ছিল, কিন্তু গেল 15 বছরে তারা
তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সঙ্গে যায় না, মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে এক বর্বরতম ফ্যাসিবাদ কায়েম করেছিল আওয়ামী লীগ। এ কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায়ী থাকতে পারে, নেতাদের সামষ্টিক দায়ী থাকতে পারে, কিন্তু দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে বলে আমি মনে করি না। আওয়ামী লীগকে অনেকেই সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করছেন। একটি দলকে কখন সন্ত্রাসী সংগঠন বলা উচিত, এমন প্রশ্নের জবাবে ডক্টর আসিফ নজরুল বলেন, যারা বাংলাদেশের অস্তিত্ব ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির নস্যাৎ করতে চায়, মুক্তিযুদ্ধের চেতনার বৈষম্যহীন ও শোষণহীন সমাজকে ধ্বংস করার জন্য যারা পরিকল্পিতভাবে সশস্ত্র সংগ্রাম করে, তাদের সন্ত্রাসী সংগঠন বলা উচিত। তবে মতামত প্রকাশ যতটা অবারিত রাখা যায় ততটাই ভালো।